ব্যাংক মালিকদের দুর্নীতি আর লুটের খবর বাংলাদেশে নতুন কিছু নয়। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আজ থেকে প্রায় ২০০ বছর আগে দুই বাংলার প্রথম ব্যাংক ইউনিয়ন ব্যাংকে একই ঘটনা ঘটেছিল। খেলাপি ঋণ, ব্যাংকের পরিচালনা পর্ষদ দখল করে নেওয়া, আত্মীয় স্বজনদেরকে অগ্রাধিকার দেয়া, কি ঘটেনি সেই ব্যাংকে। তার চেয়েও আশ্চর্যের বিষয় হলো এই লুট এবং ব্যাপক অনিয়মের সাথে যিনি জড়িয়ে গিয়েছিলেন তার নাম দ্বারকানাথ ঠাকুর। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর। 1828 সালে জমিদার, ব্রিটিশ নাগরিক এবং দেশীয় বণিক শ্রেণীর হাতে গড়ে উঠেছিল ব্যাংকটি। দ্বারকানাথ ব্যাংকের পরিচালনা পর্ষদে নিজের বন্ধু, আত্মীয় এবং পরিবারের লোকজনদের যুক্ত করে হয়ে ওঠেন ইউনিয়ন ব্যাংক লুটের মূল হোতা। 1843 সাল নাগাদ স্বেচ্ছাচারিতা এবং নেপোটিজমের কারণে খেলাপি ঋণ এবং লোকসানের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 93 লাখ টাকায়। কিন্তু এই কাজটা তিনি কিভাবে করেছিলেন, কিভাবে লুট হয়েছিল বাংলার প্রথম ব্যাংক, জানবো আজকের ভিডিওতে। দ্বারকানাথ ঠাকুরের পুরো গল্পে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, যারা দ্বারকানাথ ঠাকুরের এই ব্যাংক দুর্নীতি এবং অনিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য দুটি লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। দ্বারকানাথ ঠাকুরের জন্ম 1794 সালে। পালক পিতার কাছ থেকে পেয়েছিলেন জমিদারি, আর এই জমিদারিকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড়। একজন ব্রিটিশ আইনজীবীর অধীনে শিক্ষানবিশ হিসেবে কাজ করে শিখে নেন আইনের যাবতীয় মারপ্যাচ। তারপর 1815 সালে শুরু করেন আইন ব্যবসা। জমিদার পুত্র দ্বারকানাথের আগ্রহের কোনো কমতি ছিল না। নতুন নতুন জমিদারি ক্রয় তার নেশায় পরিণত হয়েছিল। পাশাপাশি নীল চাষের মতো ভয়ঙ্কর ব্যবসা, আফিম, কয়লা, চা, পাট, চিনি পরিশোধন, সংবাদপত্র এবং জাহাজ ব্যবসায় নেমেছিলেন তিনি। অর্থ উপার্জনের পাশাপাশি তিনি কবিতা এবং সঙ্গীত ভালোবাসতেন। মির্জা গালিবের বিশাল ভক্ত ছিলেন। গালিব যখন মামলা লড়তে কলকাতায় আসে তখন তার সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করেছিলেন তিনি। একইভাবে সঙ্গীত শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন, থিয়েটার প্রতিষ্ঠা করেছেন, থিয়েটারের লগ্নিও করেছেন। আর এই সব কিছুর কারণেই তাকে অনেকেই তুলনা করে থাকে রেনেসা পিরিয়ডের ব্যাংকার এবং ব্যবসায়ী লরেন্জো ডি মেডিচির সাথে। মেডিচিদের মতন তিনিও ব্যাংকের মালিক হতে চেয়েছিলেন। ভারতীয় এবং ব্রিটিশ ব্যবসায়ীদের সহযোগিতায় তিনি উদ্যোগ নেন ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠার। 1828 সালে তিনিই প্রথম ভারতীয় যিনি ইউনিয়ন ব্যাংকের পরিচালক হয়েছিলেন। ব্যাংক তো প্রতিষ্ঠা হয়ে গেল, স্বপ্নের খুব কাছাকাছিও পৌঁছে গেলেন তিনি। কিন্তু ব্যাংক তো আর তার খেয়াল খুশি মতন চলবে না, কারণ ব্যাংক প্রতিষ্ঠার সময় চুক্তিতে উল্লেখ করা ছিল বিনিয়োগকারীরা নিয়মিত বৈঠকে বসবেন, ব্যাংকের আয় ব্যয় নিয়ে আলোচনা সমালোচনা হবে এবং একজন শেয়ার হোল্ডার সর্বোচ্চ কতটি শেয়ারের মালিক হবেন তারও একটি নির্দিষ্ট সীমা থাকবে। দ্বারকানাথ ঠাকুর ছিলেন নিয়ম ভাঙার লোক, নিয়ম মেনে চলার নয়। যে কারণে ব্যাংক প্রতিষ্ঠার পর ব্যাংকের চুক্তি মতো একটাও নিয়ম তিনি পালন করেননি। যেসব কঠিন শর্তের উপরে ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল, তাহলে সেই শর্তগুলোকে তিনি কিভাবে ভাঙবেন সেই বুদ্ধিও তার ছিল। কারণ প্রথম তিনি যে কাজটি করেন সেটি হলো তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন তাদেরকে পরিচালনা পর্ষদে ঢুকিয়ে নেন, আর সেই সাথে 700 শেয়ার নিজের মালিকানায় নিয়ে আসেন। আর এই বিষয়টাকে কিন্তু আমাদের বর্তমান সময়ের ব্যাংকগুলোর সাথে তুলনা করা যেতে পারে। কারণ এখনকার ব্যাংকগুলোতেও আমরা দেখি মালিকরা তাদের পরিবারের লোকজনকে পরিচালনা পর্ষদে এনে ব্যাংকগুলোকে নিজেদের দখলে নিয়ে নেন, সিদ্ধান্তগুলো তাদের পছন্দ মতো হয়। আর সেই সূত্রে আমরা বলতে পারি দ্বারকানাথ ঠাকুর ছিলেন ব্যাংক দখলের আদি পিতা। ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠার পরপরই কিন্তু দেউলিয়া হতে বসেছিল। এর পেছনেও ছিলেন দ্বারকানাথ ঠাকুর, কারণ তিনি তার বন্ধুর প্রতিষ্ঠান পালমার অ্যান্ড কোম্পানিকে প্রায় 6 লাখ রুপির ঋণের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এই বিশাল অঙ্কের টাকা সেই সময় ব্যাংকের মোট ক্যাপিটালের প্রায় অর্ধেক। 1830 সালের জানুয়ারির মধ্যেই পালমার অ্যান্ড কোম্পানি জানিয়ে দেয় তাদের পক্ষে ঋণ পরিশোধ করা সম্ভব না। আর এই বিশাল অঙ্কের টাকা দ্বারকানাথ ঠাকুর কোনোদিন উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে পরিচালনা পর্ষদে নিজের ক্ষমতা ব্যবহার করে দ্বারকানাথ ঠাকুর দুটি বড় মাপের ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম সিদ্ধান্ত ছিল ব্যাংকের মূলধন 15 লাখ থেকে প্রায় 6 গুণ বাড়িয়ে 1 কোটি রুপি করার। দ্বিতীয় সিদ্ধান্তটি ছিল নীল ব্যবসায় বড় অঙ্কের ঋণ সরবরাহের। তার এই দুটি সিদ্ধান্ত ছিল একে অপরের সাথে যুক্ত। ব্যাংকের পুঁজি বৃদ্ধির পরপর দ্বারকানাথ ঠাকুর নীল ব্যবসায় নিজের প্রতিষ্ঠান এবং সহযোগীদের ঋণ দেওয়ার পরিমাণ বাড়িয়ে দেন। এতে করে দেখা দেয় নতুন বিপত্তি।
কারণ নীলকরেরা বারবার ব্যাংকের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে। নানা অভিযোগের কারণে 1843 সালে ব্যাংকের সচিব জিএইচ গর্ডনকে বহিষ্কার করা হয়। তিনি যাবার আগে তার শেষ প্রতিবেদনটি জমা দেন। আর এই প্রতিবেদন দেখে ব্যাংকের পরিচালক এবং বিনিয়োগকারীদের চোখ কপালে উঠে গিয়েছিল। কারণ সেই প্রতিবেদনে লেখা ছিল ব্যাংকের মোট 1 কোটি টাকা পুঁজির মধ্যে খেলাপি ঋণ এবং লোকসান হয়েছে প্রায় 93 লাখ টাকা। অথচ ব্যাংকের নীতিমালায় লেখা ছিল কেউ যদি তার খেলাপি ঋণ শোধ করতে ব্যর্থ হয় তবে তার সম্পদ ক্রোক করা হবে। সেই কাজটি করা হয়নি, কারণ নীলকর ব্যবসায়ীদের প্রতিনিধি ছিলেন দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর তার সহযোগীদের খেলাপি ঋণ চলতি রাখার ব্যবস্থা করে দিয়ে ব্যাংকের পুঁজি প্রায় নিঃশেষ করে দিয়েছিলেন। কিন্তু তারপরেও ঠাকুরের ক্ষমতার কাছে ব্যাংকের শেয়ার হোল্ডারদের করার মতো বিশেষ কিছু ছিল না। ইউনিয়ন ব্যাংক নিয়ন্ত্রণের সবচেয়ে বড় নজির হল ব্যাংকের হিসাবরক্ষক AH সিমের ঘটনা। 1838 সালে ব্যাংকের কাগজপত্রে কিছু গরমিলের কারণে চাকরি হারান সিম। কিন্তু শেয়ার হোল্ডারদের উপরে নিজের প্রভাব এবং ক্ষমতাকে কাজে লাগিয়ে সিমকে চাকরি ফিরিয়ে দেন দ্বারকানাথ। চাকরি ফিরিয়ে দেওয়ার পর সিম যা করেছেন তা ছিল অবিশ্বাস্য। ব্যাংকের হিসাব জালিয়াতি করে প্রায় 1,20,000 রুপি মেরে দিয়েছিলেন তিনি। আর এই পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন দ্বারকানাথ। তবে শেষমেশ সফল হননি তিনি। আমানতকারীদের আতঙ্কের মুখে এবং নিজের সুনাম ধরে রাখার জন্য নিজের পকেট থেকে পুরো টাকা শোধ করতে বাধ্য হন দ্বারকানাথ। ব্যাংকে দ্বারকানাথ ঠাকুরের প্রভাব কমাতে কিছু শেয়ার হোল্ডার চেষ্টা করেছিলেন বেশ কয়েকবার, কিন্তু পরিচালনা পর্ষদে নিজের ক্ষমতা কাজে লাগিয়ে এই সমস্ত উদ্যোগ নস্যাৎ করে দেন তিনি। শেষমেশ যখন বুঝতে পারেন তিনি ও তার সহযোগীদের বাড়াবাড়ির ফলে ব্যাংকটি ডুবতে বসেছে, তখন শেয়ার বিক্রি করে দিয়ে জমিদারি কেনা শুরু করেন। এসব জমিদারি এবং ব্যবসা তিনি তার সন্তানদের নামে লিখে দেন। তারপর তিনি বিলেতে পাড়ি জমান। 1846 সালের 1 আগস্ট মাত্র 51 বছর বয়সে ভারতের এই সফল শিল্পপতি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর লন্ডনের ক্যান্সেল গ্রিন সমাধিক্ষেত্রে রাজকীয়ভাবে তাকে সমাধিস্থ করা হয়। তার ভুল নীতির কারণে ইউনিয়ন ব্যাংক অল্প কয়েক বছর পরেই বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা তিনি আর দেখে যেতে পারেননি।